না স্যার। হ্যালো, am I audible? হ্যাঁ স্যার বলুন। আমার শোনা যাচ্ছে? আমার গলা সবাই শুনতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। জনার্দন, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি হচ্ছে আজকে? কারুর গলাই আমি শুনতে পাচ্ছি না কেন? হ্যালো স্যার আপনি হ্যাঁ শুনতে স্যার পাচ্ছেন শুনতে না? পাচ্ছি। হ্যালো স্যার শুনতে পাচ্ছি। স্যার আপনি শুনতে পাচ্ছেন না বোধহয়। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ইজ দেয়ার আ প্রবলেম? আজকে কোনো প্রবলেম হচ্ছে? আমি কারুর গলা কেন শুনতে পাচ্ছি না? হ্যালো, স্যার আমরা শুনতে পাচ্ছি। স্যার আপনার গলা আমি শুনতে কোনো পাচ্ছি। একজন কনফার্ম করো তো। স্যার আপনার গলা শুনতে পাচ্ছি কোন ইস্যু আমরা। মনে হচ্ছে? কোনো একজন কথা বলো তো, গলা শোনা যাচ্ছে কিনা একটু দেখি। স্যার আপনার কথা শুনতে স্যার, পাচ্ছি। অভয়, হ্যাঁ স্যার বলছি তো। ওয়েট ওয়েট ওয়েট। স্যার আপনার গলা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে, আপনি আমাদের গলা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। স্যার আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন না। না, আমি না পেলেও চলবে, আমার গলা আমার তো না পেলেও চলবে। দাঁড়াও, আজকে ওই আমার হেডফোনটা নেই বলে সমস্যা, এই নতুন হেডফোনটায় সমস্যা হচ্ছে মনে হচ্ছে। দেখা যাক। হ্যালো অভয়। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। নট আ প্রবলেম। তাহলে মনে হচ্ছে কারুরই হ্যাঁ চাষবাসের স্যার সঙ্গে যুক্ত নয়। ওকে, তো লিভ ইট। আমি চেষ্টা করি আমার যেটুকু চাষবাসের নলেজ আছে সেইটুকু দিয়ে যা করা যায় আর কি। লেট আস সি। So let us start sharing the screen. স্ক্রিন দেখা যাচ্ছে, গলা শোনা যাচ্ছে, তাই তো? হ্যালো। হ্যাঁ স্যার হ্যাঁ যাচ্ছে। স্যার, ওকে, ভেরি গুড। গ্রিন ম্যানিওর এন্ড কম্পোস্টিং, শিওর কোয়েশ্চেন আসবে তোমাদের পরীক্ষায়। তো হোয়াট আর দিস থিং? মানে আমি এই জন্যই জিজ্ঞেস করছিলাম যে আমার মনে হয়েছিল তোমাদের অনেকেই গ্রামের দিকে বাড়ি, তাহলে এই ব্যাপারগুলো তোমরা আমার থেকে ভালোই জানবে, কারণ আমি তো পুরোপুরি শহরে, সেভাবে কোনোদিনও কোনো গ্রামে থাকাও হয়নি, কিছুই না। তো হোয়াট এভার, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর বায়োফার্টিলাইজার কোর্স। ঠিক আছে, হোয়াট ইজ গ্রিন ম্যানিওর? ইট ইজ আ কাইন্ড অফ আ বায়োফার্টিলাইজার। গ্রিন ম্যানিওরও কিন্তু এক ধরনের জৈব সার। এখানে কি করা হয় বেসিক্যালি, যে একটা টাইম ছিল, এখন এই গ্রিন ম্যানিওরের ইউটিলিটি যে খুব বেশি তা নয়, বাট দেয়ার ওয়াজ আ টাইম যখন আর কি কেমিক্যাল ফার্টিলাইজার্স ওয়ার ভেরি কস্ট। মানে বিভিন্ন দেশের গভর্নমেন্ট এত ভর্তুকি দিত না, বা এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, এত ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি তৈরি হয়নি যে তখন প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার সিনথেসিস করা যেত। এরকম যখন ঘটেনি, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম কি হচ্ছিল, যে গ্রিন ম্যানিওর প্রচুর ইউজ করা হতো। গ্রিন ম্যানিওর কি না, গ্রিন ম্যানিওর বেসিক্যালি লেগিউমিনাস ক্রপ, যেমনি ধরো তোমার সানহেম, কিংবা কাউপি, কিংবা হর্স গ্রাম, কিংবা এমনিতে ছোলা বলো, মটর বলো, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের লেগিউমিনাস ক্রপ। একটা জিনিস আমাদের বুঝতে হবে, খুব কুইকলি যেটা গ্রো করে, মানে খুব তাড়াতাড়ি যেটা গ্রো করে। আমি কি করব, আমার একটা জমি আছে যাতে আমি কিছু চাষ করতে চাই, কিন্তু আমার কাছে আহ রাসায়নিক সার কেনার টাকা নেই। সেই অবস্থায় আমি কি করতে পারি? হ্যাঁ, সেই অবস্থায় এই গ্রিন ম্যানিওর এক ধরনের জৈব সার, সেটাকে খুব ভালো করে কিন্তু ব্যবহার করা যায়। কিভাবে না, এই ধরনের লেগুমিনাস প্লান্ট, খেসারি ডাল কিংবা ছোলা, মটর, মুসুর এক্সেট্রা, এগুলোকে আমরা চাষ করে নেব জমিতে। চাষ করার পরে আমি কি করছি, তাড়াতাড়ি, খুব যেগুলো খুব তাড়াতাড়ি, যে ধরনের গাছ আর কি লেগুমিনাস প্লান্ট খুব তাড়াতাড়ি গ্রো করে,
এই গ্রোথের পর আমরা বেসিক্যালি কি করব, এটা নেক্সট ইয়েতে আসছি, নেক্সট স্লাইডে। যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে গ্রো করালাম, তো এবার খুঁড়ে দেব, মানে সিম্পল আই উইল প্লাউ জমিটাকে, কৃষি জমিটাকে আমি খুঁড়ে দিলাম, দিয়ে ওই যে ক্রপটা ছিল, মুসুর বলো কিংবা এমনি মটর বলো, যাই বলো, ছোলা বলো, যাই আমি লাগিয়েছিলাম, সেটাকে এবারে মাটিটাকে জাস্ট খুঁড়ে দিলাম, মানে সেই ক্রপটা মাটির তলায় চলে গেল, তার উপর মাটি চাপা দিয়ে। তো দিস ইজ দ্য প্রসেস। এই প্রসেসটা এখানে লেখাই আছে, তোমরা যদি একটু স্লাইড গুলো পড়ো দেখতে পারবে। The practice of green manuring began from time immemorial, from several century BC in India and China. মানে এটা কিন্তু আজ থেকে প্রায় 2-3 হাজার বছর আগের থেকেও এটা ইন্ডিয়া এবং চায়নায় কিন্তু প্র্যাকটিস হতো। তখন তো কেমিক্যাল ফার্টিলাইজার ছিল না, আর তারপর কেমিক্যাল ফার্টিলাইজার আসার পরেও তার কিন্তু দাম অনেক বেশি হয়ে গেছে। দাম বেশি ছিল, তারপর আস্তে আস্তে সস্তা হলো, এখন আবার দাম বাড়ছে। আর এখন এই জিনিসটাও বোঝা যাচ্ছে যে এই ধরনের রাসায়নিক সার যদি প্রচুর ব্যবহার করা হয়, সেটা মাটির জন্য অত্যন্ত ক্ষতিকর। দিস ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি। তো এই জন্যই আর কি, যেহেতু এটা মাটির জন্য খুব ক্ষতিকর, সেই জন্য এরকম রাসায়নিক সার বেশি ব্যবহার করার থেকে বিরত থাকা হয়। ওকে, এবং এইটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। কেন? এবারে প্রশ্ন হচ্ছে, এই যে ছোলা জাতীয় আমরা গাছ ব্যবহার করছি কেন? এটার কারণ তো তোমরা জানোই যে লেগুমিনাস প্লান্ট, হ্যাঁ, they live in association with rhizobium, which is a nitrogen fixing bacteria. তো এই যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্স করছে, ফলে মাটিতে প্রচুর নাইট্রোজেন চলে আসছে। এছাড়া যে মুহূর্তে তুমি ওই ছোলা জাতীয় ক্রপকে এরকম মাটির তলায় চাপা দিয়ে দিলে, মাটিটা খুঁড়ে, তাহলে প্রচুর মাটিতে অর্গানিক ম্যাটার চলে যাবে। দ্যাট ইনক্লুডস ফসফরাস and organic matter তো এলো, প্লাস ইনঅর্গানিক সল্টস লাইক ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন তো ফিক্স করাই হচ্ছে, ইত্যাদি চলে এলো। এইবার আস্তে আস্তে কি হবে, যে মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন হবে। যে মুহূর্তে তুমি মাটি চাপা দিয়ে দিচ্ছ, সঙ্গে সঙ্গে মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন। হ্যাঁ, ডিকম্পোজিশন হয়ে কি হবে, যে না ওই যে ক্রপ প্ল্যান্ট গুলো ছিল, ছোলা জাতীয় গাছগুলো ছিল, তার মধ্যে যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং অন্যান্য অর্গানিক ম্যাটার, সেগুলো এবার আস্তে আস্তে মাটিতে মিশে যেতে থাকবে এবং মাটিটা কিন্তু এনরিচড হয়ে যাবে। ওকে, এই যে দেখো কিছু কিছু জিনিস দেয়া আছে। সাম অফ দা কাল্টিভেটেড লেগিউমস, মানে ছোলা জাতীয় গাছ বা অ্যানুয়াল লেগিউমস, মানে বছরে যেগুলো একবার হয়, যেগুলো ব্যবহার করা হয়, ক্রোটোলেরিয়া, ঠিক আছে, ক্যাসিয়া, হ্যাঁ, কাইমপসিস, তারপর হচ্ছে ইন্ডিগোফেরা। এগুলো একটু নামগুলো মনে রাখতে হবে, আর তো কিছু করার নেই। আমারও খুব একটা ধারণা নেই, কোন ক্যাসিয়ার ব্যাপারে ধারণা আছে, ক্রোটোলেরিয়ার ব্যাপারে ধারণা আছে, ইত্যাদি। ঠিক আছে, এই যে যে জিনিসটা বলছে, শুধু নাইট্রোজেন তো ফিক্স করছে রাইজোবিয়াম এগুলোর রুটে, এছাড়াও এরা কিন্তু সয়েলের মধ্যে অর্গানিক ম্যাটার, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি কিন্তু ডিপোজিট করছে। আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমরা এইটা জানবে, এই যে আমি বললাম যে মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন হয়, মানে কি আছে, মানে ছোট ছোট যে মাইক্রো অর্গানিজমস আছে, সেগুলো আস্তে আস্তে মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন হয়। মানে কোনো একটা ডেড বডি যদি মাটির তলায় পুঁতে দেওয়া হয়, তখন কি হবে, আস্তে আস্তে যে মাইক্রোবস গুলো আছে, সেগুলো ডিকম্পোজ করে দেবে বডিটাকে, তাই তো, শুধু হাড় পড়ে থাকবে, এবং সেই বডির মধ্যে যে টোটাল অর্গানিক ম্যাটারটা আছে, সেই অর্গানিক ম্যাটারটা কিন্তু সয়েলে চলে যাবে। দিস ইজ দ্য কনসেপ্ট। বডিটার মধ্যে যে টোটাল অর্গানিক ম্যাটারটা আছে, সেই অর্গানিক ম্যাটারটা কিন্তু সয়েলে চলে যাবে এবং মাইক্রোবস গুলো ডিকম্পোজ করে দেবে বডিটাকে। এই ধরনের ডিকম্পোজিশন রিঅ্যাকশন ইজ নাথিং বাট কাইন্ড অফ আ কম্বাসশন রিঅ্যাকশন, যেখানে তুমি একটা কোনো অর্গানিক কম্পাউন্ডকে ডিকম্পোজ করে কার্বন ডাই অক্সাইড ওয়াটারে কনভার্ট করে দিচ্ছ। কম্বাসশনেও তো তাই হয়, মোমবাতি, দ্যাটস আ হাইড্রোকার্বন জ্বলছে, আলটিমেটলি ইট ইজ রিলিজিং ওয়াটার অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। তাহলে যে কোনো কম্বাসশন রিঅ্যাকশনে কি দেখা যায়, যে কম্বাসশন রিঅ্যাকশনে সবসময় এই জিনিসটা হয়, তোমার হিট রিলিজ হয়।
heat is released during a combustion reaction. Similarly, যে যখন কোনো microbial decomposition হয়, whenever there is a microbial decomposition reaction, again heat is getting released. Heat কিন্তু released হচ্ছে. This is very 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 important. Always keep this in mind. আমরা গ্রিন ম্যানিওরিং করি বা এরপর আমরা ভার্মো কম্পোস্টিং করি, আমাদের এই ব্যাপারটা মাথায় রাখাটা অত্যন্ত জরুরি যে মাইক্রোবিয়াল ডিকম্পোজিশনের সময় কিন্তু হিট রিলিজ হচ্ছে। এই যে হিটটা রিলিজ হয় ডিউরিং দ্য প্রসেস অফ মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন, এটা কি করছে না, এটা ওইখানের যে প্যাথোজেন মানে যেগুলো প্লান্টের ডিজিজ করতে পারে সেই ধরনের ব্যাকটেরিয়া ইত্যাদিকে কিন্তু মেরে দিচ্ছে, যার জন্য যে তোমার প্যাথোজেনিক অর্গানিজম যেগুলো আছে মানে বিভিন্ন ডিজিজ কজ করছে প্লান্টসের মধ্যে, সেই ধরনের প্যাথোজেনিক অর্গানিজম তো সয়েলে কিন্তু কমে যাচ্ছে, যেহেতু এই মাইক্রোবিয়াল ডিকম্পোজিশনের জন্য সয়েলের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। হায়ার টেম্পারেচারে প্যাথোজেন সার্ভাইভ করতে পারে না। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা যেটাকে বলি উসাল ল্যান্ড বা উইচ ইজ কল্ড বঞ্জার জমিন হিন্দিতে, মানে বাংলায় হচ্ছে যেখানে মানে অনুর্বর, যেটা আর কি অনুর্বর জমি, মানে কৃষিযোগ্য নয় আর কি যে জমিটা, সেই অনুর্বর জমিতে আমরা আবার এত পরে কি আসছে ওকে, সে অনুর্বর জমিতে আমরা যখন এই ধরনের চাষ করছি আর কি, তোমার গ্রিন ম্যানিওরিং when we are implementing in this kind of unfertile বা infertile land, তখনও কিন্তু দেখা যাচ্ছে এটা সব থেকে ভালো for the reclamation of usal land। হ্যাঁ, মানে অনুর্বর জমিকে উর্বর জমিতে পরিণত করার জন্য এটা সব থেকে ভালো। কয়েকটা সিজন যদি আমরা সিম্পলি এই ধরনের কিছু লেগুমিনাস প্লান্ট চাষ করি এবং তারপরে প্লাউ করে দিলাম বা খুঁড়ে দিলাম, দিয়ে ওই লেগুমিনাস প্লান্ট গুলোকে আবার মাটির তলায় পুঁতে দিলাম, that will definitely increase the organic content of the soil, মানে এগুলো সয়েলের অর্গানিক কন্টেন্টটা অবশ্যই বাড়াবে, প্লাস ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন কন্টেন্ট এগুলোও কিন্তু বাড়াবে। So this is a very 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 important technique, green manure. Okay, so next let us go to another kind of technique, যেখানে যেটা খুব সহজ পদ্ধতি এবং যেটার সাহায্যে কিন্তু আমরা কি বলবো, স্লাইড চেঞ্জ হচ্ছে না, যেটার সাহায্যে কিন্তু আমরা আবার ইউজ করতে পারি, মানে ইট ইজ আ ভেরি কস্ট এফেক্টিভ টেকনিক। ঠিক আছে, আর কিভাবে আমরা সয়েলকে মানে মাটিকে যেখানে আমরা চাষবাস করছি সেটাকে নিউট্রিয়েন্ট প্রোভাইড করতে পারি, হোয়াট আর দ্য আদার ওয়ে দ্যাট উই ক্যান প্রোভাইড নিউট্রিয়েন্ট টু দ্য সয়েল, লেট আস সি। হ্যাঁ, যেগুলো আমাদের র অর্গানিক মেটেরিয়াল আছে, যেমনি ধরো ক্রপ রেসিডিউ, অ্যানিমাল ওয়েস্ট, ঠিক আছে, এইগুলোর যে যখন আমরা এগুলোর পচন হবে, ঠিক আছে, মানে রটিং অর ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার বাই মাইক্রো অর্গানিজম, ওখানে যা হচ্ছিল তাই। ধরো আমরা তরকারির খোসা মোসা ইত্যাদি যেগুলো ফেলা হচ্ছে, বা কেউ সুগার কেন মানে আখ চাষ করেছে তো আখের যে স্ট্র ফেলা হচ্ছে, কিংবা ধরো ধান মাড়াই ইত্যাদির পরে যে ঘাস চাষ গুলো যেগুলো আছে ইত্যাদি, ফুড গার্বেজ যেগুলো আমরা খাচ্ছি না বা যে উচ্ছিষ্ট গুলো, ঠিক আছে, মিউনিসিপাল ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে মিউনিসিপ্যালিটির যে ওয়েস্ট গুলো, কাগজ টাগজ ইত্যাদি, খোসা, ফল টল ইত্যাদি যেগুলো আছে, ইন্ডাস্ট্রি থেকে যে এই ধরনের অর্গানিক ওয়েস্ট গুলো আসছে, বা ওয়েস্ট প্রোডাক্ট মানে যে অ্যানিমাল ওয়েস্ট প্রোডাক্ট ইত্যাদি, এই সব ধরনের জিনিসকে যখন আমি একত্রিত করছি এবং তারপর এই মাইক্রোবিয়াল অ্যাকশনের জন্য যখন এদের মধ্যে পচন হচ্ছে, তখন কিন্তু এইগুলো তো এমনিতে অর্গানিক ম্যাটার বলো, নাইট্রোজেন বলো, ফসফরাস বলো, পটাশিয়াম বলো, রিচ জিনিস, তা এইগুলো যখন ফাইনালি ব্রেকডাউন হচ্ছে বা ডিকম্পোজিশন হচ্ছে বাই মাইক্রো অর্গানিজম into simple organic matter, then they are also very good source of nutrients for agricultural soil. এবারে এগুলোকে বিভিন্ন ভাগে আর কি ভাগ করা যায়, হ্যাঁ, বাট দে আর ভেরি গুড ফার্টিলাইজার। ঠিক আছে, তো এই a mass of rotted organic matter
ঠিক আছে? মেড ফ্রম দ্য ওয়েস্ট ইজ কল্ড কম্পোস্ট। এগুলোকেই আমরা কম্পোস্ট বলি। মানে এই ধরনের বিভিন্ন ওয়েস্ট নিয়ে নিলাম, একটা জায়গায় রেখে দিলাম, দরকার হলে একটু গোবরের জল ছড়িয়ে দিলাম তার উপর, এই ধরনের জিনিস নিয়ে নিলাম একটা জায়গায়, পার্টিকুলার জায়গায়, উইচ ইজ কাইন্ড অফ আ রিজার্ভার, মানে যেখানে বাইরে থেকে আর জল ফল সিপেজ টিপেজ ইত্যাদি হবে না, মানে চুইয়ে কিছু ঢুকে যাচ্ছে এটা হবে না, সেই ধরনের জায়গায় রেখে দিলাম। দরকার হলে একটু কাউডাং স্লারি দিয়ে দিলাম, কারণ কাউডাং মানে গোবরের মধ্যে কিন্তু বিভিন্ন মাইক্রো অর্গানিজম থাকে, অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম, গোবরের মধ্যে বিভিন্ন মাইক্রো অর্গানিজম থাকে, অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম থাকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে গোবরের মধ্যে কিন্তু কেঁচো থাকে। আমি ভার্মি কম্পোস্টিং এর ব্যাপারে তোমাদের লাস্ট দিন বলেছি। So these are very effective in this kind of decomposition of the organic matter. কেঁচো ডিকম্পোজ করে না, বাট ওটাকে ফাইনাল পার্টিকেলসে আর কি ভেঙে দেয়। তারপর গোবরের জল ইত্যাদির মধ্যে যে মাইক্রো অর্গানিজম থাকে সেগুলো কি করে না, এগুলোকে ফাইন অর্গানিক ম্যাটারে ভেঙে দেয়। ঠিক আছে? তো এগুলো বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে? যদি তুমি কোনো ফার্ম, হ্যাঁ কোনো ফার্ম থেকে নাও, মানে গ্রামের দিকে যে বড় বড় ফার্ম হাউস আছে সেখানকার যদি ওয়েস্ট গুলো নাও, তাহলে সেইটাকে আমরা বলি ফার্ম ওয়েস্ট। সেখানে কি থাকে যে না, সুগার কেন মানে আখ গাছের প্যাডি, স্ট্র যেটা বললাম, তারপরে বিভিন্ন উইড আগাছা যেগুলো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো থাকে। তো এইগুলোকে আমরা বলি ফার্ম কম্পোস্ট। এইগুলোকে যদি আমরা রেখে দিই একটা নির্দিষ্ট জায়গায় এবং তার উপর একটু গোবরের জল ছড়িয়ে দিলাম, হ্যাঁ, তখন কি হচ্ছে আলটিমেটলি দে উইল yield a simpler material having 0.5% nitrogen, 0.15% P2O5 মানে ফসফরাস পেন্টঅক্সাইড এবং 0.5% পটাশিয়াম অক্সাইড। ঠিক আছে? মানে তো এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 0.5% নাইট্রোজেন, 0.15% ফসফরাস পেন্টঅক্সাইড এবং 0.5% ডাইপোটাশিয়াম অক্সাইড, এই যে তার মানে দ্যাট কন্টেন্স নাইট্রোজেন, তারপরে ফসফরাস, পটাশিয়াম, এভরিথিং। ঠিক আছে? অনেক সময় কি হয়, এবার এটা তোমরা বুঝতেই পারছো যে এটা কিন্তু সাফিসিয়েন্টলি এনরিচ নয়, মানে যতটা আমরা এক্সপেক্ট করছিলাম, হ্যাঁ, ততটা এনরিচ কিন্তু এটা নয়। তো এই জন্য এটাকে সাপ্লিমেন্ট করার জন্য মানে আরেকটু যদি নাইট্রোজেন, ফসফরাস কিংবা পটাশিয়ামের মাত্রা বাড়ানো যায়, তাই জন্য সুপার ফসফেট বা রক ফসফেট এটার সঙ্গে মিশিয়ে দেয়া হলো। যে কম্পোস্ট পিট মানে হচ্ছে এরকম একটা বিশাল বড় গর্ত বা চৌবাচ্চা খোঁড়া হলো, যার মধ্যে এই ওয়েস্ট গুলোকে রেখে দেওয়া হলো, আর একটা টাইম দিয়ে দেওয়া হলো যার মধ্যে এরা কিন্তু কম্পোস্টটা তৈরি করবে। তো সেই কম্পোস্ট পিটের মধ্যে আমরা যদি এই ধরনের রক ফসফেট বা সুপার ফসফেট দিয়ে দিই, ওই যে মাইক্রো অর্গানিজম গুলো আছে ওগুলো ওই রক ফসফেট কিংবা সুপার ফসফেটের থেকেও ফসফেটটাকে কিন্তু সলিউবলাইজ করে নেবে। ঠিক আছে? সিমিলারলি যদি এই ধরনের কম্পোস্ট, এতদিন ফার্ম থেকে দেখলাম এতক্ষণ, এই ধরনের কম্পোস্ট যদি তোমার টাউনের থেকে মানে একটা শহরের যে রিফিউজেস আছে সেখান থেকে নেওয়া হয়, মানে নাইট সয়েল মানে বর্জ্য পদার্থ যেটা আমাদের, আচ্ছা, তারপরে রাস্তাঘাট যে ইয়ে করে আর কি সুইপ করে যে ময়লা পাওয়া যায় ইত্যাদি, বা ডাস্টবিনে যেগুলো পাওয়া যায় সেইগুলো সব মিলিয়ে এই ধরনের টাউন কম্পোস্ট তৈরি করে। এই টাউন কম্পোস্ট কি না, এই টাউন কম্পোস্টও আবার এগুলোকে যখন আমি কম্পোস্টিং এর জন্য দিই তখন দেখা যায় যে এটা এখানে কিন্তু আবার একটু বেশি নিউট্রিয়েন্ট, মানে 1.4% নাইট্রোজেন, 1% ফসফরাস পেন্টঅক্সাইড এবং 1.4% হচ্ছে গিয়ে ডাইপোটাশিয়াম অক্সাইড। ঠিক আছে? তো ইত্যাদি এই জিনিসটা এবার যেখান থেকে যদি আমি রুরাল জায়গা থেকে নিই ওয়েস্ট প্রোডাক্ট গুলো, ঠিক আছে, তখন সেটাকে রুরাল কম্পোস্ট বলবো, যদি আরবান মানে শহরতলির থেকে নিই তখন আরবান কম্পোস্ট বলবো ইত্যাদি। এবং এইগুলোকে ওই যে বলছি না একটা পিটে রাখা হয় বা একটা ট্রেঞ্চে রাখা হয়, এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে সেগুলো কিরকম, আমি সেই ডেসক্রিপশনে আর যাচ্ছি না, এগুলো তোমরা পড়ে নেবে। এবং ইউজুয়ালি এগুলোকে একটু ময়েশ্চার বাড়িয়ে দেওয়া হয়, কাউডাং ওই যে বলছি গোবর জল দিয়ে একটু ময়েশ্চার বাড়িয়ে দেওয়া হলো ইত্যাদি, একটা নির্দিষ্ট প্রসেস আছে which is not very important, যার মাধ্যমে কিন্তু এই কম্পোস্টিংটা করা হয়। এবং এই ধরনের কম্পোস্টিং এ কিন্তু
খুবই মানে এটার প্রয়োজনটা কি, তার কারণ হচ্ছে এই যে ওয়েস্ট মেটেরিয়াল, ঠিক আছে, যেগুলো আমরা ফার্ম থেকে বলো, টাউন থেকে বলো, শহর থেকে বলো, গ্রাম থেকে বলো, এর মধ্যে কিন্তু বিভিন্ন কমপ্লেক্স কেমিক্যাল কম্পাউন্ড আছে, যেমনি ধরো লিগনিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, পলিস্যাকারাইড, প্রোটিন, লিপিড এক্সেট্রা। বুঝতেই পারছো যে আমরা যদি গাছপালা, তারপরে হচ্ছে বর্জ্য পদার্থ, তারপরে যেটা সুইপ করা হচ্ছে সেটা, তরকারি খোসা ইত্যাদি ডাস্টবিনে সবকিছু নিই, তো তার মধ্যে অবভিয়াসলি এইগুলো সেলুলোজ, হেমিসেলুলোজ, পলিস্যাকারাইড, প্রোটিন, লিপিড ইত্যাদি থাকবে। কিন্তু এইগুলো তো ডাইরেক্ট সয়েলে দেয়া যাবে না। তাই জন্য কি করা হয় না, এই কমপ্লেক্স মেটেরিয়ালস গুলো কিন্তু ডাইরেক্ট রিসোর্স মেটেরিয়াল হিসেবে ইউজ করা যাবে না। তাই জন্য এটাকে সিম্পল যেটা হচ্ছে মেটেরিয়ালে কনভার্ট করা হয় ওই পিটের মধ্যে, মানে ওই একটা চৌবাচ্চার মধ্যে দিয়ে দিয়ে মাইক্রো অর্গানিজম দিয়ে। তোমরা এটাও বলতে পারো যে স্যার এটার কি দরকার ছিল, আমরা তো এটাকে ডাইরেক্ট মাটিতে দিয়ে দিতে পারতাম, ডাইরেক্ট সয়েলে দিয়ে দিতে পারতাম, তাহলে কি অসুবিধে হতো? তাহলে কিন্তু অসুবিধা হতো। আমরা যদি ডাইরেক্ট মাটিতে দিয়ে দিই, আমি তোমাদের এক্ষুনি বোঝাচ্ছিলাম যে এই ধরনের কনভার্সন প্রসেস, দ্যাট ইজ মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন, it produces heat. Similarly, it produces heat মানে it consumes energy, ঠিক আছে? এই ধরনের মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন প্রসেস consumes energy and produces heat. For this, it also এই ধরনের মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন takes nutrients from the soil. ঠিক আছে? তাহলে আমরা যদি মাটিতে এই বর্জ্য পদার্থ ইত্যাদি তরকারি খোসা খোসা সব দিয়ে দিই, তাহলে এইগুলো ডিকম্পোজিশন করে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি রিলিজ করার জন্য কিন্তু এই মাইক্রো অর্গানিজম গুলো মাটির থেকে এক গাদা এনার্জি নিয়ে নেবে এবং নিউট্রিয়েন্ট নিয়ে নেবে। তাহলে the soil will be deficient in nutrient, and why that nutrient is required? That nutrient is required for the conversion. Okay, that nutrient is required for the conversion of this complex organic molecules into simple organic molecules. তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে না, এই গ্রুপের থেকে দেখি 7টা হোয়াটসঅ্যাপ এসছে, না 3, মানে অনেক আগে, যাই হোক। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই হচ্ছে গিয়ে যে এই অ্যাডভান্টেজেস অফ কম্পোস্টিং। ঠিক আছে, এইখানে 1000টা অ্যাডভান্টেজ দেয়া আছে, এই এক একটা আমার পক্ষে বোঝা এখন ডেসক্রাইব করা তো পসিবল না, তোমরা পড়লেই বুঝতে পারবে, বাট আমি ওভারঅল থিমটা বলে দিচ্ছি, কিন্তু তোমাদের জন্য এটা এসেনশিয়াল যে তোমরা পড়ো। সেটা হচ্ছে যে প্রথম কথা, কলকাতার মতো একটা শহরে, আমি জানি না অ্যাবাউট জিয়াগঞ্জ বা বহরমপুর, এই ওয়েস্ট ট্রিটমেন্ট ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট থিং। এত মিউনিসিপাল ওয়েস্ট কালেক্ট হয়, এছাড়া নাইট সয়েল মানে যে বর্জ্য পদার্থ আমাদের, হ্যাঁ, রাস্তাঘাটের ডাস্টবিন সুইপ করা ইত্যাদি, এগুলোকে ট্রিট করাটা একটা ভীষণ 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 কঠিন ব্যাপার কিন্তু। ঠিক আছে, ফলে কি করা হচ্ছে, কম্পোস্টিং কিন্তু এইগুলোর দ্বারা যে পলিউশন তৈরি হয়, মানে অতিরিক্ত ওয়েস্ট জমে জমে যে পলিউশন তৈরি হয়, ঠিক আছে, সেই পলিউশনকে কিন্তু অনেকটাই কমে যখন তুমি কম্পোস্টিং এর সাহায্যে এই ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে ট্রিট করছো। ওকে, when you are treating this waste material using composting, ওয়েস্টের যে টোটাল ভলিউমটা, সেই ভলিউমটা কমে গেল, কারণ কম্পোস্টিং এটাকে সিম্পল কম্পাউন্ডে, ঝুরঝুরে সিম্পল কম্পাউন্ডে তৈরি করলো, তো ভলিউমটা কমে গেল। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার কোনো র মেটেরিয়ালের পয়সা লাগছে না, এগুলো তো ওয়েস্ট প্রোডাক্ট, এবং সেইগুলো ইউজ করে তুমি ডাইরেক্টলি ফার্টিলাইজার কিন্তু বানিয়ে নিতে পারছো। মাটিতে যে কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার দেওয়া হয় সেটার পরিমাণ কমছে। ঠিক আছে, তো কমলে কি হবে, সেক্ষেত্রে তোমার যে মাটিতে মানে সয়েল পলিউশনের চান্সেস কমছে। ওকে, এন্ড মাটির যে উর্বরতা ইন লং টার্ম বা অ্যালকালাইনিটি, অ্যাসিডিটি ইত্যাদি কোনো সমস্যা হচ্ছে না। এছাড়া এগুলো খুব ভালো সয়েলের জন্য, ভেরি গুড কন্ডিশনার। তাছাড়াও আমি আবারও বলছি, এই ধরনের মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন প্রসেসে কি হয়, একটা হাই হিট তৈরি হয়। সেই হিটটা কিন্তু যে প্যাথোজেন্স রয়েছে, সেই প্যাথোজেন্সকে কিন্তু ইউজুয়ালি মেরে দিতে সক্ষম হয়। মানে এই ধরনের হাই টেম্পারেচার
সেই ধরনের প্যাথোজেন্সকে মেরে দিতে কিন্তু সক্ষম হয়। টাইম তো হলো, মেরে দিতে সক্ষম হয়। তো দিজ আর দ্য প্রসেসেস, ওয়েস্ট ট্রিটমেন্ট, ওয়েস্টকে প্রোডাক্টিভ কিছুতে ইউজ করা, আরবান ওয়েস্ট পলিউশন কমানো, রুরাল ওয়েস্ট পলিউশন কমানো, ফার্টিলাইজারের, কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজ কমানো, তার জায়গায় এগুলো প্রোভাইড করে আর কি সয়েলের বেটার কন্ডিশনিং অ্যান্ড কেমিক্যাল ফার্টিলাইজার রিলেটেড পলিউশন হচ্ছে না, প্লাস যে প্যাথোজেন্স গুলো আছে সেগুলোকে মেরে দিচ্ছে মানে সয়েলের, বিকজ অফ দিস ডিকম্পোজিশন রিঅ্যাকশন which produces a lot of heat. লাস্ট যে জিনিসটা আমি বলবো যে তাহলে যখন এইগুলো এতই ভালো তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হয় কেন? ঠিক আছে, এগুলো ব্যবহার করলেই তো হয় না, সেটা কিন্তু ঠিক না। ঠিক আছে, এইটা বুঝতে হবে যে কেমিক্যাল ফার্টিলাইজার তুমি এরকম প্যাকেটে পাচ্ছ, হ্যাঁ, যেগুলোকে তুমি ছড়িয়ে দিচ্ছ মেশিন বা হাতের সাহায্যে, এগুলো কিন্তু অনেক বড়, মানে তুমি ভাবো একটা পুরো চৌবাচ্চায় ওয়েস্ট ডিকম্পোজ হয়েছে, কতটা ওয়েস্ট এর পাউডার তোমাকে নিয়ে যেতে হবে টু টু অ্যাকচুয়ালি ফার্টিলাইজ ইওর সয়েল। মোস্ট ইম্পর্টেন্টলি একটা ফার্টিলাইজারে একটা নির্দিষ্ট মাত্রায় নাইট্রোজেন আছে, নির্দিষ্ট মাত্রায় ফসফরাস আছে, নির্দিষ্ট মাত্রায় পটাশিয়াম আছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হয় না। আমি যতই বলি 0.5, 1.5, 0.5, এই যে প্রপোর্শন নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম, এই প্রপোর্শনটা কিন্তু সবসময় ফলোড হয় না। সেটা খুব হেভিলি ডিপেন্ড করে যে তোমার স্টার্টিং মেটেরিয়ালটা, যে মেটেরিয়ালটা দিয়ে তুমি শুরু করছো তোমার কম্পোস্টিং প্রসেস, সেটা কি। তাহলে এটা নির্দিষ্ট কম্পোজিশন না থাকার জন্য কোন সয়েলে যদি নির্দিষ্ট মাত্রায় পটাশিয়াম বা ফসফরাস বা নাইট্রোজেন দিতে হয় তখন এগুলোর ইউজ কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, আর যেটা বলছিলাম যে অবশ্যই এই ধরনের কম্পোস্টের নিউট্রিয়েন্ট ভ্যালু কিন্তু অত্যন্ত কম, তো এটা কখনোই একটা কেমিক্যাল ফার্টিলাইজারকে রিপ্লেস করতে সক্ষম হবে না। কেমিক্যাল ফার্টিলাইজারকে সাপ্লিমেন্ট করতে পারে, মানে এটাও দিলাম সঙ্গে কিছু কেমিক্যাল ফার্টিলাইজারও দিলাম। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে তোমার এই ধরনের ওয়েস্ট প্রোডাক্ট যেগুলোকে আমরা কম্পোস্টিং করছি ইউজিং মাইক্রো অর্গানিজম, তার মধ্যে কিন্তু অনেক সময় হেভি মেটালস থাকে। ঠিক আছে, ধরো আমি কথার কথা বলছি, আমি ডাস্টবিনে আমার এই 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 চার্জারটা খারাপ হয়ে গেছে বা এই হেডফোনটা খারাপ হয়ে গেছে, ফেলে দিলাম ডাস্টবিনে, নো প্রবলেম, আমরা সবাই করি। এইবার এই এই এর মধ্যে যে বিভিন্ন হেভি মেটাল আছে, হ্যাঁ, যেটা দিয়ে এটা তৈরি হয়েছে, বা কিছু একটা কাঁচে দিয়ে ফেললাম, মার্কারি, লেড ইত্যাদি, সেগুলো কিন্তু ওই কম্পোস্টের মধ্যে থেকে যায়। ওয়েস্ট তো, তাহলে ওয়েস্টের মধ্যে যদি কোনো হেভি মেটাল কন্টামিনেশন থাকে সেগুলো কিন্তু ওই কম্পোস্টের মধ্যে থেকে যায় এবং ফার্দার মাটির সঙ্গে কিন্তু সেই জিনিসগুলোও মিশে যায়, which is a very very big problem. ঠিক আছে, এই ধরনের কম্পোস্ট বা এনি ওয়েস্ট প্রোডাক্ট মিডিয়েটেড ফার্টিলাইজার ইউজ করা। আর একটা কি, যে লং টার্ম বা হেভি অ্যাপ্লিকেশন যখন আমরা করছি এগ্রিকালচারাল সয়েলে, তখন দেখা যায় যে এই ধরনের মানে কম্পোস্টের খুব বেশি মাত্রায় দিচ্ছি বা অনেক দিন ধরে দিচ্ছি, তখন দেখা যায় সল্ট, নিউট্রিয়েন্ট বা হেভি মেটাল অ্যাকিউমুলেশন হয়ে গেছে, যেটা কিন্তু কারণ ওই বর্জ্য পদার্থের মধ্যে কিন্তু এই ধরনের সল্ট, নিউট্রিয়েন্ট বা হেভি মেটাল ছিল, যেটা কিন্তু ওই পার্টিকুলার জায়গা যে নেটিভ প্লান্ট, উদ্ভিদ বা মাটির যে মাইক্রো অর্গানিজম গুলো বা ওর আশেপাশে যে গ্রাউন্ড ওয়াটার বা অ্যানিমাল, মানে যারা ওই মাটির থেকে ধরো কিছু ঘাস টাস খাচ্ছে বা মানুষ যারা ওই মাটির সংস্পর্শে আসছে, সে ধরনের মানুষ, অ্যানিমাল কিংবা ওখানে আশেপাশে যে ওয়াটার কোয়ালিটি কিংবা মাইক্রো অর্গানিজম বা উদ্ভিদ, এগুলোকে কিন্তু এফেক্ট করে দেয়। কারণ ওই মাটিটা যদি হেভি মেটাল দিয়ে এফেক্টেড হয়ে যায় বা সল্ট বা নিউট্রিয়েন্টস এর যে প্রপোর্শন বা এটা চেঞ্জ হয়ে যায় কনসেন্ট্রেশন, that will definitely have an adverse effect on the ecosystem of that particular area. So having said that, green manuring বা composting, these are very good techniques, okay, to replenish soil quality, but be on a realistic basis, they have to be supplemented with chemical fertilizer. Okay, so this ends our lecture today. I am stopping sharing the screen. কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কোয়েশ্চেন করো।
Any one of you? কোনো question? স্যার Okay, কম্পোস্টটা তাহলে সয়েলে কারোর দেবার পর যদি কোনো সয়েলে question না থাকে, we end our session here. পরে তোমরা যে ক্লাস অ্যাটেন্ড করবে মানে পরে ক্লাসেও কোয়েশ্চেন করতে পারো, নো প্রবলেম। হ্যালো I'll definitely answer. আমি জানিয়ে দেবো নেক্সট ক্লাস কখন হবে। ও হ্যালো হ্যালো